আমি ইন্দ্রজিৎ। এখন যে ঘটনাটি আপনাদের বলবো, ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। একদিন কিউরু শপে পুরোনো আমলের একটা আয়না দেখে আমার খুব ভালো লেগে গিয়েছিল। উচ্চতায় প্রায় 6.5 ফুটের মতো। তার ভিতর থেকে ঝকঝকে কাচটা থেকে থেকে ঝলমল করে উঠছে। খুব ভালো জিনিস স্যার। কিউরি শপের মালিক একগাল হেসে বললেন, খাঁটি নবাবী আমলের আইটেম। প্রথমে এই আয়নাটা লক্ষ্মীর নবাবদের সম্পত্তি ছিল। নবাবী রাজ উঠে যাওয়ার পর বহুদিন ধরে এর মালিকানা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। তারপর অনেক হাত ঘুরে আজ স্বাধীনতার এত বছর পর শেষমেশে এর জায়গা হয়েছে আমার এই দোকানে। দোকানদারের কথা শুনে আমি কিছু না বলে অনেকগুলো টাকা খরচ করে আয়নাটা কিনেই ফেললাম। কিউরু শপ থেকেই লোক এসেছিল, তাদেরকে বলে ভারী আয়নাটা আমার শয়নকক্ষে সেট করিয়ে দিলাম। এইবার আমার এই ঘরের আন্তরিক সজ্জাটা যেন পূর্ণতা পেল। এমনিতেই আমি অ্যান্টিকের পোকা আদিকালের সব জিনিসপত্র দিয়ে ঘরটা পুরো ঠাসাঠাসি। তাও এতদিন ধরে কোথাও যেন মনে হতো কিছু একটার অভাব রয়ে গেছে আমার সংগ্রহের তালিকায়। আজ সেই অভাবটা মুছে গেল। এতগুলো টাকা এক ধাক্কায় ভস্মীভূত করার দুঃখটাও মুহূর্তের মধ্যেই উবে গেল। তার জায়গায় জন্ম নিল এক অনাবিল তৃপ্তি। 2 দিন সবকিছু একদম ঠিকঠাক চলল। তৃতীয় দিন রাতে আমাদের বাড়ির কাজের লোক বিনয়দা আমার শয়নকক্ষে এসে হাজির। আমি বললাম, কি হলো বিনয়দা? বিনয়দা বলল, দাদাবাবু, আমি আর ওই ঘরে শুতে পারবো না। আমি বললাম, সে কি, কিন্তু কেন? সে বলল, রাতের বেলা মনে হয় কেউ যেন আপনার ঘরের ভিতরে সারা রাত ধরে ধূপধাপ শব্দ পাই। আবার মাঝে মধ্যে মনে হয় কেউ যেন ভারী কিছু একটা জিনিস ঘরের মেঝের উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আমি মনে মনে ভাবলাম, বলে কি বিনয়দা? তার ঘরের ঠিক উপরেই তো আমার এই শোয়ার ঘর। অর্থাৎ সে যদি উপরের থেকে কোনো শব্দ পায়, তার উৎস নির্ঘাত আমার এই শোয়ার ঘর থেকেই। কিন্তু আমি তো রাতে ঘরের মধ্যে পায়চারি করি না। তাছাড়া মাঝরাতে কোনো ভারী জিনিস নিয়েও বা টানাটানিও করি না। সারাদিন অফিসে খেটে খুঁটে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরি, এসে দুটো নাকে মুখে গুজেই শুয়ে পড়ি। এক ঘুমে কখন যে রাত কাবার হয়ে যায় বুঝতেই পারি না। তাহলে বিনোদা এসব কি বলছে? সেইবারের মতো তাকে বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠিয়ে দিলাম। বুড়ো মানুষ, বার্ধক্যে এমন ধারা মনের ভুল হওয়া খুবই স্বাভাবিক। তারপর 3-4 দিন একদম নির্বিঘ্নে কেটে গেল। সেদিন শনিবার, পরের দিন ছুটি। তাই সকালে তাড়াতাড়ি উঠে অফিস যাওয়ার বালাই নেই। সেই জন্য বেশ রাত পর্যন্ত জেগে ফোন ঘাঁটছিলাম। হঠাৎ এক মৃদু অথচ স্পষ্ট ঠকঠক শব্দে আমার ধ্যানভঙ্গ হলো। ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালাম। কোথাও কি, সবকিছু তো স্বাভাবিক আছে। নিজের উপর খানিকটা হাসিই পেল। আবার মোবাইলে মনোনিবেশ করলাম। প্রায় মিনিট 15 পর আবার সেই একই ঠক ঠক আওয়াজ। আওয়াজটা এবার একটু জোরেই হলো। মন দিয়ে কান খাড়া করে শুনলাম, ঠিক যেন কেউ শক্ত কাচের উপর আঙ্গুল দিয়ে টোকা মারছে। আমার খাটের মাথার দিকে একটা বড় জানালা আছে, তবে সেটার কাছে কেউ আঘাত করবে এটা অসম্ভব, কারণ আমার এই ঘরটা 3 তলায়। তাও একবার উঠে জানালাটা ভালো করে যাচাই করে নিলাম। সবই ঠিক আছে। জানালার বাইরে দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি এই মধ্যরাতেও তিলোত্তমা কলকাতার বুকে গাড়ির প্লাবন বয়ে যাচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার খাটে এসে বসলাম। আলোটা নিভিয়ে দিয়ে চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না।
একটা উগ্র গন্ধ নাকে আসতেই খাটে সোজা হয়ে উঠে বসলাম। গন্ধটা কেমন অন্য ধরনের, ঠিক যেন ঠিক যেন কোনো মাদ্রাজি ধূপের কড়া গন্ধ। গোটা ঘরময় ভুরভুর করছে। ফোনে সময় দেখলাম রাত ৩টে। মা বাবা তো এতক্ষণে নিশ্চয়ই শুয়ে পড়েছে। আশ্চর্য ব্যাপার, এত রাতে আবার কে ধূপ জ্বালালো তাহলে? বিছানা থেকে উঠে এক গ্লাস পানি খেতে যাব, এমন সময় আবার সেই ঠক ঠক শব্দ। এইবার আওয়াজটা এতটাই জোরে আকস্মিকভাবে হলো, পুরো ঘরটা যেন সেই শব্দে গম গম করে উঠল। পরিষ্কার বুঝতে পারছি, এসির মধ্যেও আমার কপালে রীতিমতো ঘাম জমতে শুরু করেছে। না, এভাবে চলতে পারে না। শব্দ থাকলে তার উৎস তো থাকবেই। কান খাড়া করে মনোযোগ দিয়ে শুনছি। এখনো সেই অস্বস্তিকর ঠক ঠক শব্দটা অনবরত হয়ে চলছে। হঠাৎ আমার চোখটা চলে গেল সেই আয়নাটার দিকে। হ্যাঁ, ঠিক তাই তো। আওয়াজটা ওই দিক থেকেই আসছে। একটু ভয়ে ভয়ে আয়নার সামনে এসে দাঁড়ালাম। আবার কানের খুব কাছে সেই ঠক ঠক শব্দ হতেই আমার চিন্তার জাল ছিন্ন হলো। হঠাৎ কি মনে হলো জানি না, নিজের কানটা আমি আয়নার কাছে পেতে দিলাম। এইবার স্পষ্ট বুঝতে পারলাম কাচের ঠিক ওপার থেকেই সেই শব্দটা ভেসে আসছে। ঠক ঠক ঠক। একটা শিরশিরে স্রোত যেন আমার শিরদাঁড়া বেয়ে নেমে গেল। এক ঝটকায় আয়নার কাছ থেকে সরে এলাম। মুহূর্তের মধ্যেই যেন রাতের চাপ চাপ আধার এক অজানা ভয়ের রূপ নিয়ে আমার মস্তিষ্কটা আচ্ছন্ন করে তুলল। তাড়াতাড়ি বিছানায় এসে শরীর এলিয়ে দিলাম। ঘুম আর হলো না। সারা রাত এপাশ ওপাশ করেই কেটে গেল। এর ৩-৪ দিন পরের কথা। প্রতিদিন একটু একটু করে এই অলৌকিক উপদ্রব যেন বেড়েই চলেছে। আগে ওইসব আওয়াজগুলো শুধু রাতে শুনতাম, এখন মাঝে মধ্যে দিনের বেলাতেও শুনি। আরেকটা অদ্ভুত ব্যাপার, এই শব্দগুলো শুধু আমি একাই শুনতে পাই। বাবা, মা, বিনয়দা সবাইকে মাঝরাতে ঘরে ডেকে আওয়াজটা শোনানোর চেষ্টা করে দেখেছি, কিন্তু তাজ্জব বিষয়, তারা কিছুই সন্দেহজনক শোনেনি বা অনুভব করেনি। আমি কি তবে পাগল হয়ে যাচ্ছি? মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছি একটু একটু করে? আগে বেশ গর্বই করতাম আয়নাটাকে নিয়ে, তবে এখন ধীরে ধীরে সেই গর্বের জায়গায় জন্ম নিচ্ছে একরাশ অনুশোচনা। কেন যে মরাতে এই অপয়া জিনিসটা বাড়িতে এনে তুললাম? গত ২৮ বছর ধরে এই বাড়িতে দিব্যি সুখেই ছিলাম। কই কোনোদিনও তো এরকম অপার্থিব ঘটনার মুখোমুখি হইনি। এই আয়নাটা আমার জীবনে আসার পর থেকেই সবকিছু কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত এই অসহ্য ঠকঠকানি যেন আমার মস্তিষ্কের ভিতরে হাজারটা হাতুড়ির ঘা হেনে চলেছে। আজও সারা রাত ধরে ঠায় জেগে বসে আছি। আহার যেতে বসেছে, ঘুম তো আগেই গেছে। তখন থেকে মাদ্রাজি ধূপের ওই জোরালো গন্ধ আর কাচের টোকা মারার শব্দটা আমাকে অতিষ্ঠ করে তুলছে। নাহ, এভাবে দীর্ঘদিন সহ্য করা যায় না। আজ এর একটা বিহিত আমি করেই ছাড়ব। আলোটা জ্বালিয়ে দূর পায়ে উপস্থিত হলাম আয়নার সামনে। আমার এই করুণ অবস্থা দেখে যেন এই নির্জীব ঝড় দর্পণটাও ব্যঙ্গের অট্টহাসি হাসছে। মাথায় রক্ত উঠে গেল আমার। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পাশের টেবিলে রাখা পেপারওয়েটটা সজোরে ছুঁড়ে মারলাম আয়নার কাছে। ঝনঝন করে কাচের অসংখ্য টুকরো ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ল। কিন্তু আমি কিছু বুঝে ওঠার আগেই আরেকটা অস্বাভাবিক কাণ্ড ঘটে গেল। কাঁচ ভেঙে আয়নার বুকে সৃষ্টি হওয়া বিশাল গহ্বর থেকে হঠাৎ এক পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে আমার ছায়ার সাথে মিশে গেল।
গোটা শরীরটা অমানসিক ভাবে থরথর করে কেঁপে উঠল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। দু চোখে আঁধার দেখছি। তারপর আর কিছু মনে নেই। চোখ খুলে নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। সকাল হয়ে গেছে। আমাকে ঘিরে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে বাবা, মা আর বিনয়দা। কি হয়েছে, কি হয়েছে আমার? সে তো তুমি বলবে দাদাবাবু, বিনয়দা বলে উঠল। আজ সকালে তোমার ঘরে চা দিতে এসে দেখি যে তুমি মেঝেতে অচেতন হয়ে পড়ে আছো, আর চারিদিকে শুধু কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। কি হয়েছিল দাদাবাবু? আমি তখন মিথ্যা কথা বলে কাল রাতের সমস্ত ঘটনা চেপে গেলাম। জানি সত্যি বললেও কোনো লাভ হবে না, কারণ কেউ এইসব ভৌতিক কাণ্ডকারখানা বিশ্বাসই করবে না। অকারণে উপহাসের পাত্র হয়ে লাভ নেই। এই ঘটনার পর বেশ কিছুদিন পেরিয়ে গেছে। এই কয়েকদিনেই আমার শরীরটা ভীষণ ভাবে ভেঙে পড়েছে। চোখের নিচে কালি পড়েছে, উস্কো খুস্কো চুল, চোয়াল দুটোও বসে গেছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন, যখন সব অশান্তির মূল এই আয়নাটা কেউ ভেঙে ফেলেছি, তখন আর সমস্যা রইল কোথায়? হ্যাঁ, তা ঠিক। সেই রাতের পর আর ওই ভুতুড়ে শব্দগুলো একবারের জন্য শুনতে পাইনি। সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেছে। ভাঙ্গা কাজটা বদলে আবার নতুন কাজ বসিয়েছি। এখন ওই আয়নাটা দিব্যি একটা সাধারণ আয়নার মতোই কাজ দিচ্ছে। কোথাও এক ফোঁটা ছন্দপতন নেই। কিন্তু সেই রাতের ওই ঘটনার পর থেকে নিজেকে কেমন যেন দুর্বল বোধ করি। শরীরে শক্তি পাই না। একটু আধটু পরিশ্রম করলেই ক্লান্ত হয়ে পড়ি। মাথাটাও সবসময় চাপ ধরে থাকে। আয়নায় নিজের চেহারা দেখে নিজেই আঁতকে উঠি। আর শুধুই কি শারীরিক, মানসিক দিক থেকেও যথেষ্ট কমজোর হয়ে পড়েছি। সব জিনিসের প্রতি মনে এরকম অরুচি জন্ম গেছে। খেতে ভালো লাগে না, ঘুমাতে ইচ্ছে করে না, অফিসে গিয়েও কাজে মন বসাতে পারি না। সারাদিন উল্টাপাল্টা চিন্তা মাথায় ঘুরপাক খায়। কথা বলতে ভালো লাগে না, আবার কারো অবান্তর কথা শুনতেও মন চায় না। সহজেই রেগে যাই। সংসারের প্রতি জন্মেছে অপরিসীম উদাসীন্য। একটু একটু করে মনের সব অনুভূতিগুলো যেন অসাড় হয়ে আসছে। না আছে জীবনের মোহ, না আছে মৃত্যুর ভয়। একদিন সকালে অফিসে বেরোনোর সময় মা আমাকে ডেকে জিজ্ঞেস করলো, ইন্দ্রু, কি হয়েছে বাবা? দিন দিন এমন শুকিয়ে যাচ্ছিস কেন? ভালো করে খাওয়া দাওয়া করিস না, কারোর সাথে ঠিকমতো কথাও বলিস না। কি হয়েছে রে? আমাকে অন্তত খুলে বল। ও কিছু না, সব ঠিক আছে, তুমি চিন্তা করো না মা। কিছু হয়নি বললেই হলো। মায়ের চোখকে ফাঁকি দিতে পারবি? তোর কি শরীর খারাপ? তাহলে তোর বাবাকে বলে একজন ভালো ডাক্তার। মা এইটুকু বলার পর আমি বলে উঠলাম, বলছি তো কিছু হয়নি আমার, কতবার এক কথা বলবো। আমাকে প্লিজ যেতে দাও, অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। আমার এই খারাপ ব্যবহারের জন্য মা চুপ করে গেল। আমিও আর কথা না বাড়িয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। বেশ কিছুদিন পরের কথা। অফিসে বসে একটা জরুরি ফাইল দেখছি। হঠাৎ আমার পাশের টেবিলের সুমন্ত বলে উঠল, হ্যাঁ রে ইন্দ্র, তুই কি কোনো সমস্যায় পড়েছিস? আমি বললাম, কই না তো। কেন? ওই লোকটি বলল, বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তোকে কেমন যেন অন্যমনস্ক লাগে। তোর মতো কাজ পাগল একটা ছেলে সেদিন কাজের প্রতি অমনোযোগিতার জন্য বসের কাছে বকা খেলো। অবিশ্বাস্য ব্যাপার। কতদিন হয়ে গেল মন খুলে হাসিস না, ভালো করে কথা বলিস না, সারাক্ষণ দেখি নিজের মনে কি সব বিড়বিড় করিস। তোর চোখ দুটো মাঝে মধ্যে কেমন যেন অস্বাভাবিক রকমের লালচে হয়ে ওঠে। এতদিন তোর সাথে আছি,
কোনো দিন তোকে এত রোগা তো দেখিনি। কি হয়েছে ভাই, বল না। সত্যিটা বললে তুই বিশ্বাস করবি তো? অবশ্যই করব। সুমন্তকে সেই রাতের সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিলাম। সব কিছু শুনে ও কিছুক্ষণ চুপ করে কি একটা ভাবলো। এরপর বলল, ভাই যা শুনলাম তাতে বেশ বুঝতে পারছি এই রোগ সারানোর কোনো ডাক্তার বুদ্ধির কাজ নয়। এক কাজ কর, আজ অফিস ছুটির পর তোকে একজনের কাছে নিয়ে যাব। আশা রাখছি উনি অবশ্যই তোর সব সমস্যার সমাধান করতে পারবেন। অফিস থেকে ছুটি পেয়েই দুজন বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আমাদের ট্যাক্সিটা এসে থামলো ভবানীপুরের এক পুরনো বাড়ির সামনে। আমি সুমন্তকে জিজ্ঞাসা করলাম, এটা কোথায় নিয়ে এলি সুমন্ত? সুমন্ত বলল, এটা হলো শম্ভুনাথ মহারাজের আশ্রম। আয় ভিতরে চল। ভিতরে গিয়ে দেখলাম শম্ভুনাথ মহারাজ ধ্যানে মগ্ন। কিছুক্ষণ পরেই শম্ভুনাথ মহারাজ বাইরে এলেন। সুমন্ত ওনাকে বলল, গুরুদেব, এই আমার বন্ধু ইন্দ্রজিৎ। শম্ভুনাথ মহারাজ ওকে মাঝপথে থামিয়ে দিয়ে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কি অন্তর্ভেদী সেই দৃষ্টি! স্বচক্ষে না দেখলে বলে বোঝানো কঠিন। অনেকক্ষণ ওইভাবে নীরবে তাকিয়ে থাকার পর উনি বলে উঠলেন, এতদিন ধরে আয়নায় বন্দি সেই পিশাচিনী এখন মুক্ত। অত্যন্ত শক্তিশালী এই অশুভ আত্মা। খুব সাবধান। আমার চোখের দিকে আরো কিছুক্ষণ স্থির দৃষ্টি নিবদ্ধ রেখে তিনি বললেন, এতকাল ধরে মন্ত্র বলে এই পিশাচিনী কে দর্পণের ভিতর আটকে রাখা হয়েছিল, কিন্তু তুই বোকার মতো তাকে ছাড়া দিয়ে দিলি। এখন সে তোর আত্মার উপর নিয়ন্ত্রণ স্থাপন করেছে। একটু একটু করে কুরে কুরে খাচ্ছে তোকে ওই শয়তান ডাইনিটা। কিছুদিনের মধ্যেই তোর আত্মাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলবে। তখন শুধু এই শরীররূপী খোলসটাই তোর নিজের থাকবে, কিন্তু তার ভিতরে বাস করবে এক অতৃপ্ত আত্মা। যতদিন যাবে ততই একটু একটু করে তোর ভিতরে ফুটে উঠবে ওই শয়তানের প্রতিবিম্ব। বন্দিনীকে এত সহজে মুক্ত করে দিলি? কি চরম আহাম্মক রে তুই! এইসব কি বলছেন গুরুদেব? সুমন্তর চোখে মুখে আতঙ্কের কালো ছাপ। এই যে মহা সংকট, এর তাহলে কি প্রতিকার গুরুদেব? কিভাবে আমার বন্ধুকে বাঁচানো যায় এই ঘোর অমঙ্গলের হাত থেকে? গুরুদেব বলল, ভয় নেই, আমি আছি তো। আমি থাকতে কিছুতেই এই অশুভ আত্মাকে তোর বন্ধুর কোনো রকম ক্ষতি করতে দেব না। নির্ভয়ে বাড়ি নিয়ে যা। কাল সন্ধ্যায় তোরা দুজনে তৈরি থাকবি, আমি কাল তোদের বাড়ি যাব। এরপর আমি সুমন্তকে বললাম, চল ভাই সুমন্ত, এবার বাড়ি ফেরা যাক। এখানে কেমন যেন অস্বস্তি লাগছে, নিঃশ্বাস আটকে আসছে। তাড়াতাড়ি বেরিয়ে চল এখান থেকে। সুমন্ত বেশ অবাক হয়ে বলল, তোর চোখ দুটো এমন টকটকে লাল দেখাচ্ছে কেন? জানি না, খানিকটা চিৎকার করেই বললাম, তোর থাকতে হলে তুই থাক, আমি চললাম। সুমন্ত হয়তো আমার এমন ব্যবহার আশা করেনি, আর কোনো কথা না বলে চুপচাপ আমার পিছু পিছু আশ্রম থেকে বেরিয়ে এলো। পরের দিন সন্ধ্যায় আমরা প্রস্তুত হয়েই ছিলাম। সুমন্ত আগেই এসে পড়েছিল আমাদের বাড়িতে। এখন আমরা দুজনে মিলে শম্ভুনাথ মহারাজের আগমনের প্রতীক্ষা করছি। সুমন্ত ওনাকে ঠিকানাটা দিয়ে এসেছিল। কিছুক্ষণের মধ্যেই উনি এসে পড়লেন। আজ প্রচণ্ড গম্ভীর লাগছে শম্ভুনাথ মহারাজকে। হাতে একখানা বড় ঝুলি, কপালে সিঁদুর দিয়ে একটা বড় লাল তিলক কাটা, রক্তবর্ণ বসনকারী তন্ত্রসাধকের এই উপরূপ দেখে নিজের অজান্তেই ভিতর ভিতর খানিকটা শিউরে উঠলাম। প্রথমে এসে উনি বাবা মাকে ঘর থেকে বের করে দিয়ে দৌড় এঁটে দিলেন। এখন ঘরে আমার সঙ্গে শুধু সুমন্ত। শম্ভুনাথ মহারাজের
ঘরের ঠিক মাঝখানে তেল আর সিঁদুর দিয়ে একটা বড় চক্র আঁকালেন। তার ঠিক মাঝখানে আমাকে বসিয়ে দিয়ে তিনি নির্দেশ দিলেন, যতক্ষণ না কাজটা সমাপন করা হচ্ছে ততক্ষণ এই গণ্ডির বাইরে বেরোবি না। পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আসন ছেড়ে উঠবি না। মনে রাখবি, মুহূর্তের অসাবধানতায় কিন্তু তোর প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে। সুমন্ত, তোকে দায়িত্ব দিলাম, তোর বন্ধু আসন ছেড়ে ওঠার চেষ্টা করলে তুই কিন্তু সেটা যে কোনো মূল্যেই আটকাবি। সুমন্ত ঘাড় নেড়ে গুরুর আদেশে সম্মতি জানালো। শম্ভুনাথ মহারাজের এবার ঝুলির ভিতর থেকে একটা একটা করে বিভিন্ন উপকরণ বার করতে শুরু করলেন। বেশ কয়েকটা বড় বড় মাটির প্রদীপ, এক বাটি তেল, এক বাটি সর্ষে, লোহার এক সরাসি জাতীয় যন্ত্র, সিঁদুর মাখানো একটা লোহার ত্রিশূল, আরো বেশ কিছু জিনিসপত্র উনি বার করে সামনে রাখলেন। কিন্তু সবগুলো আমি ঠিক চিনতে পারলাম না। বাইরে গুটি পায়ে নামছে সন্ধ্যার আঁধার। সারা বাড়িতে যেন এক অদ্ভুত অথচ ভয়াবহ শান্তি বিরাজ করছে। আমাদের ঘরটা পুরোই অন্ধকার, শুধু সিঁদুর দিয়ে আঁকা চক্রটা ঘিরে চারটে প্রদীপ জ্বলছে। শম্ভুনাথ মহারাজ এবার নিচু গলায় মন্ত্রপাঠ আরম্ভ করেছেন। মন্ত্র বিড়বিড় করতে করতে আমার গায়ে কিছুটা গঙ্গা জল ছেটাতেই আমার সারা শরীর জ্বলে উঠল। ব্যথায় কুরকিয়ে উঠলাম আমি। এক অট্টহাসি হেসে মহারাজ বলে উঠল, এই তো সবে শুরু পিশাচিনী, এখনই এত কষ্ট? আকাশে কালো মেঘ জমেছে, মাঝে মধ্যে বজ্রপাতের শব্দ কানে আসছে। আমাদের বাগানের দোদুল্যমান গাছগুলো ঝড়ের পূর্বাভাস দিয়ে চলেছে একনাগাড়ে। অনেকক্ষণ ধরে নিবিষ্ট মনে মন্ত্র পড়ার পর শম্ভুনাথ মহারাজ হঠাৎ বাটি থেকে এক মুঠো সর্ষে নিয়ে সজোরে আমার গায়ে ছুঁড়ে মারলেন। মনে হলো কেউ যেন আমার শরীরে অ্যাসিড ছুঁড়ে মারল। আমাকে যেতে দে, একটা চাপা জান্তব চিৎকার করে উঠলাম আমি। এত কিছু হচ্ছে, এসব আমার কিছুই মনে নেই। শম্ভুনাথ মহারাজ যখন মন্ত্র পড়ছিলেন কতটুকুই আমার মনে আছে। এরপরে যা ঘটেছে এগুলো শুধু সুমন্তর কাছ থেকেই জেনেছি। এরপর আমি বলে উঠলাম, ভালো হবে না বলে দিচ্ছি, ছেড়ে দে বলছি, যেতে দে আমাকে। আকাশে মেঘের গর্জন বেরিয়ে চলেছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে শম্ভুনাথ মহারাজের মন্ত্রপাঠের ধ্বনি। সারা ঘরটা ওনার জলদগম্ভীর স্বরে গমগম করছে। আমি আর স্থির হয়ে বসে থাকতে পারছি না, দম যেন ক্রমশ বন্ধ হয়ে আসছে। আমার গলা ছিঁড়ে বেরিয়ে এলো এক তীব্র আর্তনাদ। আমি বলছি, ছেড়ে দে আমায়, আমি তোর কি ক্ষতি করেছি? আমি তোরে শেষবারের মতো বলছি, তুই আমাকে ছেড়ে দে। এই ছেলেটা তো মরবেই, সাথে তুইও মরবি। এই কথাগুলো যদিও আমার মুখ থেকে বের হচ্ছিল, কিন্তু কণ্ঠটা ছিল একটা নারীর কণ্ঠ। এরপর শম্ভুনাথ মহারাজ বিড়বিড় করে মন্ত্র পড়ে ওই লোহার সরিষাটা দিয়ে আমার কপালে সজোরে আঘাত করলেন। প্রচণ্ড নরক যন্ত্রণায় কাতর হয়ে আমি এক ঝটকায় আসন ছেড়ে উঠে পালাতে গেলাম। কিন্তু শম্ভুনাথ মহারাজ বিদ্যুৎ গতিতে আমার চুলের মুঠি ধরে পুনরায় আমাকে আসনে বসিয়ে দিলেন। ওদিক থেকে আমাকে চেপে ধরল সুমন্ত। এভাবেই বেশ কিছুক্ষণ মন্ত্র আওড়াতে লাগলেন শম্ভুনাথ মহারাজ। এরপর আমার ছায়া থেকে একটু একটু করে জন্ম নিচ্ছে আরেকটা ছায়া শরীর। ধীরে ধীরে সেই অন্ধকার যেন একটা নারীর রূপে পরিণত হলো। শম্ভুনাথ মহারাজ এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের মন্ত্রপুত ত্রিশূলটা আমূল বিদ্ধ করে দিলেন ওই নারীর মূর্তির বুকে। আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল এক তীক্ষ্ণ আর্তচিৎকার। খুব কাছেই কোথাও কর্কর শব্দে বাজ পড়ল।
পর মুহূর্তে বাইরে আমাদের বাগানের বিশাল আম গাছটার একটা মোটা ঢাল মরমর করে ভেঙে আছড়ে পড়ল মাটিতে। আমিও জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আমার বেশ কিছুদিন সময় লেগেছিল। পরের দিন সকালে জ্ঞান ফেরার পর বাইরে গিয়ে দেখেছিলাম গোটা বাগানটা একদম লণ্ডভণ্ড হয়ে গেছে। সারা রাত ধরে সেখানে প্রলয়নাচন চলেছে। কেউ যেন ভীষণ আক্রোশে পাগল হয়ে বাগানের গাছগুলো গুঁড়ি সমান উপরে ফেলেছে। বাড়ির দক্ষিণ দিকে একটি বড় জানালা আছে, তার একটা লোহার গরাদ বেঁকে গিয়েছিল, ঠিক যেন কোনো দানবীয় সত্তা আসরিক শক্তি প্রয়োগ করে জানালাটা ভেঙে ফেলার ব্যর্থ চেষ্টা করেছিল। অথচ আমাদের বাড়ির ত্রিসীমানার বাইরে কোথাও ঝড়ের বিন্দুমাত্র চিহ্ন দেখতে পেলাম না। সবকিছু একদম শান্ত। এরপর বহু বছর কেটে গেছে। নিজের পরিশ্রমের জোরে কর্মক্ষেত্রে অনেক উন্নতি করেছি, তবে সুমনটাকে আজও ভুলে যাইনি। ওর কারণেই আজ আমি এই ঘটনাটা বলার জন্য জীবিত আছি। আর বলিনি শম্ভুনাথ মহারাজকে। এবার চলে যাব পরের ঘটনায়। এই ঘটনাটি যার সাথে ঘটে ওনার নাম গণিতাই। এই গণিতাই কলকাতার একটি ওষুধের কোম্পানিতে কাজ করেন। অনেকদিন ধরে এই কোম্পানিটিতে উনি কাজ করছেন, তাই অফিসের উপরের মহলে ওনার ভালো সুখ্যাতিও রয়েছে। গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলে তার ডাক পড়ে। আজ অফিস থেকে দেরিতে বেরোনোর কারণ একটি জরুরি কাজ পড়ে যাওয়া। প্রথমে ভেবেছিল একটি হোটেলে কোনো রকমে রাতটা কাটিয়ে দেবেন, কিন্তু বাড়িতে রেশমি অর্থাৎ ওনার বউ একা থাকবে বলে মত পাল্টান এবং বাড়ির দিকে রওনা দেন। আর তাছাড়া সদ্য বিয়ে করেছেন তিনি। রেশমিকে ছাড়া থাকতে তার মন যেন কেমন করে। গণিতাই বাড়ি যাওয়ার জন্য রেল স্টেশনে আসেন। এসে দেখেন লাস্ট ট্রেনটা প্রায় ছেড়ে দিবে এমন করছে। তো উনি ট্রেনের একটা কামরায় উঠে পড়েন। কামরাটি ফাঁকাই ছিল। গণিতাই জানালার ধারের একটি সিটে বসে পড়ল। রাত অনেক হয়ে গিয়েছিল, তাই আবহাওয়াও কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছিল। ঠান্ডা হওয়ায় কখন যে ঘুম চলে এসেছিল তা বুঝতেই পারেননি। ঘুম যে খুব গাঢ় ছিল তাও নয়, তাই ফিসফিসানিটা শুনতে অসুবিধা হলো না তার। স্পষ্ট শুনতে পেলেন, অনেক ঘুমিয়েছ, এবার উঠো। এই কথাগুলি শোনা মাত্রই গণিতায়ের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে চারপাশটা একবার দেখে নিল। না, কেউ কোথাও নেই। কামরার অপর প্রান্তে দু একজন লোক বসে আছে। তাদের পক্ষে কথাগুলি গণিতার কানে ফিসফিস করে বলে কামরার অপর প্রান্তে চলে যাওয়া অসম্ভব। ঘুম আর আসলো না গণিতায়ের। জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। বাইরের কালো অন্ধকারের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। একটার পর একটা স্টেশন চলে যাচ্ছে এবং গণিতাই ভেবে যাচ্ছে কে তার কানে এসে কথাগুলি বলল। নিজের স্টেশন আসছে দেখে সিট ছেড়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। মন মেজাজ ঠান্ডা করে দেওয়ার মতন হাওয়া। অন্ধকার আর একঘেয়েমি লাগে না গণিতায়ের। সে ভাবতে থাকে কখন বাড়ি পৌঁছাবে। স্টেশন থেকে ৮ ঘন্টা হাঁটতে হয়। যদি সাইকেলটা নিয়ে আসতো তাহলে ভালো হতো। সাইকেল রাখার জায়গাটি অনেক রাত পর্যন্ত খোলা থাকে। আধা ঘন্টা হাঁটতে হবে বলে গণিতাই কিছুটা বিরক্তি হলো। রেশমি বহুবার বলেছে যে সাইকেলটাকে নিয়ে যেতে, কিন্তু তা আর হয়ে ওঠে না। গণিতাই ভাবতে থাকে বউ হয়তো তার জন্য অপেক্ষা করছে। এরকম নানা চিন্তা গণিতার মনে আসতে থাকে। হঠাৎ গণিতাই অনুভব করে কেউ যেন তার কানের কাছে এসে কথা বলছে। সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে দেখে গণিতাই। দেখে কেউ নেই, অথচ স্পষ্ট শুনতে পায় কে যেন বলল, আমি এখানে ট্রেন থেকে লাফ দিয়েছিলাম। কেউ কি তার সাথে মশকরা করছে? কিন্তু মশকরা করলে এতক্ষণে সে ধরে ফেলত।
তাছাড়া কাউকেই তো সে দেখতে পাচ্ছে না। কে এখান থেকে লাফ মেরেছিল? এই প্রশ্নের উত্তর সে খুঁজতে থাকে। হঠাৎ তার মনে পড়ে পরই একজন বলেছিল যে শেষ ট্রেনে নাকি অশরীরী আত্মার উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে কি সেই অশরীরী আত্মা তার কানে এসে কথাগুলি বলে গেল? ধুর, এই বিজ্ঞানের যুগে কেউ ভূতে বিশ্বাস করে নাকি? হয়তো সারাদিন কাজের পর শরীর ক্লান্ত বলে তার এরকম মনে হয়েছে। আর যদি অশরীরী কিছু থাকতই তাহলে একবার দেখা দিত। সঙ্গে এও ভাবতে থাকে তার মাথার কোনো গন্ডগোল হয়নি তো। মানসিক রোগীরা অনেক সময় নানা জিনিস শোনে এবং দেখে। এদিকে গণিতার স্টেশন চলে এসেছে। ট্রেন থেকে নামার প্রস্তুতি নিতে থাকে। মনে মনে ঠিক করে নেয় সে বড় রাস্তা দিয়ে বাড়ি ফিরবে, শর্টকাটটা ধরবে না। ট্রেন স্টেশনে এসে থামে। ট্রেন থেকে যেই নামতে যাবে গণিতার তখনই মনে হয় কে যেন পিছন থেকে তাকে ধাক্কা মারে। হুমড়ি খেয়ে প্ল্যাটফর্মে পড়ে গণিতাই। হাতের একটি অংশ কেটেও যায়। প্ল্যাটফর্মে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে দেখার চেষ্টা করে কে তাকে পিছন থেকে ধাক্কা মারল। কিন্তু পিছন ঘুরে কাউকেই দেখতে পেল না সে। অথচ তাকে যে কেউ একজন ধাক্কা মারল সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। গণিতাই এও মনে হলো তাহলে কি সে নামতে গিয়ে পড়ে গেল? শরীর ক্লান্ত বলেই কি সে পড়ে গেল? কিছুক্ষণ পরে বুঝতে পারল চোট ভালোই লেগেছে। হাঁটুর কাছটাও কেটে গেছে। প্ল্যাটফর্মে একটি বসার জায়গা ছিল, সেখানে গণিতায় বসে পড়ল। হাত পা দুটি টনটন করছে। সঙ্গের ব্যাগটিতে একটি জলের বোতল ছিল। সেটি বার করে জল খেতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো ভাগ্যিস অফিস থেকে বেরোনোর সময় বোতলে জল ভরে নিয়েছিলাম। কিছুক্ষণ পর পায়ের এবং হাতের ব্যথাটা একটু কম মনে হতে লাগলো। সে বাড়ি যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। কিন্তু যেই না কাঁধে ব্যাগ ঝুলিয়েছে তখনই দেখতে পেল উল্টো দিকের প্ল্যাটফর্মে একজন মহিলা। গণিতায় যখন উঠে দাঁড়ালো প্ল্যাটফর্মের অপর প্রান্তের মহিলাটিও হাঁটতে শুরু করলো। ফুটব্রিজ ব্যবহার করলো না, সোজা লাইন অতিক্রম করে এগিয়ে আসতে লাগলো। গণিতাই একটু ঘাবড়ে গেল। কি কারণে মহিলাটি তার দিকে এগিয়ে আসছে তা বুঝতে পারল না। একে রাত হয়ে গেছে, তার উপর জোরে হাওয়াও দিচ্ছে। মহিলাটির কথা না ভেবে গণিতাই প্ল্যাটফর্ম থেকে বাইরে যাওয়ার জন্য জোরে হাঁটতে শুরু করে দিল। কিন্তু পায়ে চোট লাগার ফলে বেশি জোরে হাঁটতেও পারছে না সে। কিন্তু মহিলাটি আসার আগেই গণিতাই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাস্তায় নেমে পড়ে। রাস্তায় নেমেই পিছন ফিরে দেখে মহিলাটি তার পিছু নিয়েছে কিনা। না, কেউ নেই পিছনে। গণিতের মনে হয় মহিলাটি বোধহয় প্ল্যাটফর্মেই থাকে, হয়তো ভিখিরি। ওকে এত রাতে একা দেখতে পেয়ে খাবারের জন্য এগিয়ে এসেছিল। ভাগ্যিস কথা হয়নি, কারণ গণিতায়ের কাছে খেতে দেওয়ার মতো কিছুই ছিল না। খাবারের কথা মনে পড়তেই গণিতাই বুঝতে পারল যে তার জোর খিদে পেয়েছে। রাস্তায় নেমে জোরে হাঁটতে লাগলো। স্টেশনে মহিলাটাকে দেখার পর ঠিক করে নিয়েছে সে শর্টকাট ধরবে না, বড় রাস্তা ধরেই বাড়ি ফিরবে। তাছাড়া শর্টকাটের রাস্তাটি বেশিরভাগ সময়ই অন্ধকার থাকে, বড় রাস্তা দিয়ে যাওয়াই উচিত। হঠাৎ করে গণিতাইকে দেখে কিছু কুকুর ডাকতে শুরু করলো। গণিতাই একটা লাঠি নিয়ে কুকুরগুলো তাড়িয়ে দিল। গণিতাই হাঁটতে শুরু করলো, বেশ জোরেই হাঁটতে লাগলো। পকেট থেকে মোবাইল ফোনটা বার করে বউকে ফোন করার চেষ্টা করলো, কিন্তু একই ফোনে কোনো নেটওয়ার্ক নেই। অথচ এমনটা তো হওয়ার কথা নয়। রাতের দিকে দিব্যি নেটওয়ার্ক থাকে। প্রায় রাতের দিকে সে কথা বলে অফিসের কলিগদের সাথে, কিন্তু আজ নেই কেন? মোবাইলটা পকেটে রেখে দিল। কিছুক্ষণ হাঁটার পর গণিতাই বুঝতে পারল যে রাস্তায় তিনি ধরেছেন তা তাকেই কখনই বাড়িতে পৌঁছে দেবে না। তাহলে কি সে দিক ভুল করলো?
প্ল্যাটফর্মে মহিলাটিকে পাশ কাটাতে অন্য রাস্তায় এসে পড়ল। কিন্তু যখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছিল তখন যে রাস্তার রুল ধরেন সেই রাস্তাই ধরেছিল। ভুল রাস্তায় সে কিভাবে এসে পড়ল তা গণিতাই বুঝে উঠতে পারছে না। হঠাৎ গণিতার মনে হলো কেউ যেন কানের পাশে এসে ফিসফিস করে বলে, এবার কি করবে? কথাটি শুনে গণিতায় ভয় পেয়ে যায়। তাহলে কি সে শেষ পর্যন্ত কোনো অসুরের খপ্পরে পড়ল? চারপাশ ভালো করে দেখতে লাগলো যদি কিছু চেনা পড়ে, কিন্তু কিছুই চিনতে পারলেন না তিনি। গণিতের মনে হয় সে প্রথমবারের জন্য এই জায়গাটা এসেছে। মনে মনে ঠিক করলো যে পথে এসেছে সেই পথেই ফিরে যাবে। স্টেশনের সামনে গিয়ে শুরু করবে, কারণ স্টেশন থেকে বাড়ি ফেরার পথটা তার চেনা। গণিতাই যে পথে এসেছিল সেই পথেই হাঁটা লাগালো, কিন্তু কিছু দূর পৌঁছে আবার বুঝতে পারলো যে সেই পথ হারিয়েছে। কি করবে সে বুঝতে পারে না। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তার মনে হতে লাগলো কেউ যেন দূর থেকে তাকে ডাকছে এবং বলছে, এই যে এদিকে আসো। আরো দু একবার সেই ডাক শোনার পর বুঝতে পারে যে তার বউ তাকে ডাকছে। হ্যাঁ, ওই তো রেশমি। কাছে গিয়ে সামনে থেকে দেখে আরো নিশ্চিত হয়। গণিতার ফিরতে দেরি হচ্ছে দেখে রেশমি তাকে খুঁজতে বেরিয়েছে। কিছুক্ষণ হাঁটার পর গণিতাইকে দেখতে পেয়ে যায় এবং ডাকতে থাকে। রেশমিকে দেখতে পেয়ে গণিতাইয়ের হাঁপ ছেড়ে বাঁচে। এতক্ষণ গণিতাই ভাবছিল কিভাবে বাড়িতে পৌঁছাবে। এখন তার মনে হতে থাকে খাওয়ার কথা। খিদে কোনো রকমে চেপে জিজ্ঞেস করে বসে রেশমিকে, বাড়িতে কি রান্না হয়েছে? উত্তরে রেশমি বলে, তোমার প্রিয় চিংড়ি মাছ। চিংড়ি মাছ শুনে আরো জোরে হাঁটা লাগালো গণিতাই। কি আশ্চর্য, যে রাস্তাটি এতক্ষণ ধরে গণিতাই খুঁজছিল তা অতি সহজেই পেয়ে গেল। বাড়ি পৌঁছে হাত মুখ ধুয়ে খেতে বসে পড়ল। তৃপ্তি সহকারে চিংড়ির মালাইকারি শেষ করে খেয়ে দিয়ে বাইরে আসে ঘুমানোর আগে, একটু ঠান্ডা হাওয়ায় মনটাকে জিরিয়ে নিতে। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো কি কারণে আজ সে রাস্তা ভুল করেছিল। তার জন্ম এখানে, সে কি করে রাস্তা ভুল করতে পারে? বাইরে দাঁড়িয়ে একটা সিগারেট খায়, তারপর ভিতরে যাওয়ার জন্য সে প্রস্তুতি নেয়। কিন্তু তখনই রেশমি ভিতর থেকে বাইরে এসে বলে, চেয়ার এনে দেবো, বাইরে কিছুক্ষণ বসবে? গণিতাই ভাবলো কিছুক্ষণ বাইরে বসা যাক, সুন্দর হাওয়া বইছে। তাই রেশমিকে বলল চেয়ারটা এনে দিতে, যদি তাতে তার কাজে কোনো অসুবিধা না হয়। রেশমি চেয়ার এনে দিল। চেয়ারে বসে ভাবতে লাগলো আজ সন্ধ্যার পর থেকে তার সাথে কি কি হয়েছে। ভাবতে ভাবতে গণিতাই মনে পড়ল যে রেশমির সাথে রাস্তায় দেখা হওয়ার থেকে একবারও রেশমি তার সামনে আসেনি। যেটুকু কথাবার্তা হয়েছে তার দূর থেকে। তারপর তার মনে হলো হয়তো কাজে ব্যস্ততায় ওকে বেশি সময় দিতে পারেনি। এই ভাবতে ভাবতে গণিতাই চেয়ারে বসেই ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল ট্রেনের হুইসেলের আওয়াজে। ঘুম থেকে উঠে ভাবে ভোর হয়ে গেছে, কিন্তু ভোর কোথায়? চারপাশে তো নিকষ কালো অন্ধকার। গণিতাই অবাক হয়ে দেখে যে সে ট্রেনের প্ল্যাটফর্মের একটি চেয়ারে বসে রয়েছে, অথচ তার স্পষ্ট মনে আছে এই কিছুক্ষণ আগেই সে তার বাড়ির বাইরে একটি চেয়ারে বসেছিল। ইতিমধ্যে ট্রেনটি চলে গিয়েছে, প্ল্যাটফর্ম সম্পূর্ণ ফাঁকা, কিন্তু উল্টো দিকের প্ল্যাটফর্মে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। গণিতাই ভালোভাবে দেখার পর বুঝতে পারে উল্টো দিকের মানুষটি আসলে একজন মহিলা। আরে এরকম একজন মহিলাকেই তো ট্রেন থেকে নামার পর দেখেছিল। সব গুলিয়ে যাচ্ছে গণিতায়ের। কিভাবে সে প্ল্যাটফর্মে এসে হাজির হলো তা বুঝতেই পারছে না। এদিকে উল্টো দিকে প্ল্যাটফর্মে দাঁড়ানো মহিলাটি হাঁটতে শুরু করে দিয়েছে, রেল লাইন পার করে তার দিকেই আসছে। গণিতায়ও উঠে দাঁড়ালো, হাঁটতে শুরু করে দিল, কিন্তু এবার আর আগের বারের মতো হলো না। অর্থাৎ ওই মহিলাটির মুখোমুখি হওয়া থেকে নিজেকে বাঁচানো গেল না। মহিলাটি
গণিতের সামনে এসে দাঁড়িয়েছে, শাড়ি পরিহিত, মাথায় ঘোমটা, অবিকল রেশমির মতন কথা, গলার আওয়াজও প্রায় এক। সে গণিতের কাছে এসে জানতে চায়, আপনাকে কি চেয়ার এনে দেব? বাইরে কিছুক্ষণ বসবে? কি আশ্চর্য! এই এই কথাগুলো তো কিছুক্ষণ আগে রেশমি গণিতাইকে জিজ্ঞেস করেছিল। গণিতাই কি করবে বুঝে পাচ্ছিল না। হঠাৎ দেখলো যে মেয়েটি পা দুটো উপরের দিকে উঠে গেল। এই দৃশ্য দেখে গণিতাই আর ঠিক থাকতে পারল না। অজ্ঞান হয়ে প্ল্যাটফর্মে পড়ে যায়। জ্ঞান ফেরে পরের দিন সকালে। দেখলো নিজের বাড়িতে নিজের বিছানায় শুয়ে রয়েছে। রেশমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সুস্থ হয়ে উঠে জানতে পেরেছিল বহু বছর আগে এক মহিলা ওই স্টেশনের সামনে আত্মহত্যা করেছিল। মেয়েটির বিয়ে ভেঙে গিয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে যারা দেরি করে বাড়ি ফেরে তাদেরকে এইভাবে ভয় দেখায়। পরে এও জানতে পারে সকালবেলায় তাকে অচেতন অবস্থায় প্ল্যাটফর্মের এক হকার দেখতে পায়। সেই লোকজনকে খবর দেয় এবং বাড়ি পৌঁছে দেয়। এবার চলে যাব পরের ঘটনায়। এই ঘটনাটি রহস্যময় একটি পরিত্যক্ত বাড়িকে ঘিরে। এই বাড়িটি ছিল 3 তলার। বাড়িটির ছাদে ছিল শুধুমাত্র একটা রুম, আর ছিল একটি দোলনা। বাড়িটিকে দেখে মনেই হচ্ছে না যে বাড়িটা অনেক পুরনো। বাড়ির দেয়ালে কোথাও কোনো চির ধরেনি, কিংবা বটের চারাও গেড়ে বসেনি। অথচ কেন জানি না বাড়িখানা বেশ রহস্যময় মনে হচ্ছে। কাঞ্চনদা বাড়ির সদর দরজার দিকে উদ্দেশ্য করে ডাকল, কেউ আছেন? শুনছেন? একটু বাইরে আসুন। কিছুক্ষণ অতিবাহিত হয়ে যাবার পর বাড়ির ভেতর থেকে একজন বৃদ্ধ লোক বেরিয়ে এলো। তাকে দেখে বোঝাই যাচ্ছে না সে কি বাড়ির মালিক নাকি কেয়ারটেকার। তার চেহারা দেখে সে কেমন ধরনের লোক কিছুই নির্ধারণ করা যাচ্ছে না। মাথায় সাদা ধবধবে চুল, সাধারণের চেয়ে অনেক বড়। বয়সের ভারে কুঁজো হয়ে পড়েছে। কাঁধে একখানা আধা ময়লা গামছা, হাতে লাঠি নিয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আমাদের সামনে এসে হাজির হলো। তার চলনভঙ্গিতে একটা অসাধারণ ক্ষিপ্রতা দেখে আমাদের মধ্যে কারো কিছু মনে হয়েছিল কিনা জানি না, তবে আমি খুব আশ্চর্য বোধ করেছিলাম। আমার মাথার ভিতরে কতগুলো প্রশ্ন খেলে গেল। ওই বৃদ্ধ লোকটি অত্যন্ত বিরক্তির সঙ্গে জিজ্ঞেস করলো, কে আপনারা? কি চাই এখানে? কাঞ্চনদা বলল, দেখলাম সামনের গেটের উপর লেখা রয়েছে টু লেট, তাই আর কি। আমরা কি বাড়িটি ভাড়া পেতে পারি? এতক্ষণ বৃদ্ধ লোকটি মাথা নিচু করে কথা বলছিল, যদিও কাঞ্চনদার কথা শুনে হঠাৎই সে মুখ তুলে তাকালো। লোকটার চোখ দুটো দেখাই যাচ্ছিল না প্রায়। তার ঝুলন্ত দুই ভ্রুর নিচে চোখ দুটো ঢাকা পড়ে আছে। এছাড়াও চক্ষু দুটি কেমন যেন অন্ধকার গর্তে ঢোকানোর মতো। কাঞ্চনদার কথা শুনে আচমকাই তার কোটর গত দুই চক্ষু দুটি 200 ভোল্টের বাল্বের মতো চকচক করে জ্বলে উঠল। চেহারায় খুশির ঝলক খেলে গিয়ে মুহূর্তে মিলিয়ে গেল। মনে হলো লোকটা যেন সাক্ষাৎ শয়তান। মুখখানি নামিয়ে নিয়ে লোকটি বলল, বাড়িটি ভাড়া নিতে চাইছেন? ঠিক আছে, ঠিক আছে, বেশ। কাঞ্চনদা বলল, বাড়ির বাইরেটা দেখে আমাদের বেশ পছন্দ হয়েছে। বাড়ির মালিককে একটু ডেকে দিন, ওনার সাথে কথা বলতে চাই। বৃদ্ধ লোকটি খড়খড়ে গলায় বলল, বাড়ির বর্তমান মালিক ইউএসএতে থাকেন। তার আগের মালিকের কথা আমি কিছুই জানি না। কাঞ্চনদা জিজ্ঞেস করল, তাহলে ভাড়ার টাকা কাকে দিব? বৃদ্ধ বলল, আমাকেই দিন। কাঞ্চনদা বলল, কত টাকা নেবেন? লোকটি বলল, আপনারই একটা অনুমান করে দিন। এদিকে আমার ভেতরে পালপিটেশন বাড়ছে। বুঝতে পারছি না জেঠু বাবা আর কাঞ্চনদার মনের অবস্থা। খুব রহস্যপূর্ণ এই বুড়ো আর বুড়োর বাড়ি। আর কথাগুলো থেকে আমি কেবলই রহস্যের গন্ধ পাচ্ছি।
মনে হচ্ছে রহস্যের মাত্রাটা এতটা ছাড়িয়ে যাচ্ছে যে ব্যাপারখানা খুব বাড়াবাড়ি বলে মনে হচ্ছে। কি করব আর কি বলবো ভেবে পাচ্ছি না। ঠিক তখনই দেখি আমার হাতের পাতার উপর টুপ করে এক এক ফোঁটা জল পড়ল উপর থেকে। চমকে গিয়ে উপর দিকে তাকিয়ে দেখি আকাশে ঘন মেঘ করেছে, যেন সব ভাসিয়ে নেওয়ার জন্য সে প্রস্তুত হয়েছে। রুগ্ন কণ্ঠে বুড়ো আমাদের উদ্দেশ্যে বলল, বৃষ্টি পড়ছে, আপনারা সকলে ঘরের ভিতরে গিয়ে বসবেন, চলুন। অগত্যা আমরা সবাই বৃদ্ধকে অনুসরণ করে তিন নিচতলার বারান্দায় এসে দাঁড়ালাম। ঝমঝম শব্দে মুষলধারে বৃষ্টি শুরু হলো। কাঞ্চনদা আমাদের উদ্দেশ্যে বলল, বৃষ্টি যখন পড়ছে এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই, চলো সবাই উপরে গিয়ে ঘরগুলো দেখে আসি। তখন বৃদ্ধ লোকটি আকাশের দিকে তাকিয়ে কি যেন চিন্তা করছেন এবং আমাদেরকে জিজ্ঞাসা করলেন, এখন কয়টা বাজে? আমি মোবাইল ফোনের দিকে তাকিয়ে বললাম, এখন সময় 4:45। বৃদ্ধ লোকটি বলল, আকাশে ঘন মেঘ জমেছে, অন্ধকারে ছেয়ে গেছে, আজ তাড়াতাড়ি সন্ধ্যায় ঘনিয়ে আসবে। বৃষ্টি যেভাবে পড়ছে সহজে থামবার নয়। আমি বললাম, থেমেও তো যেতে পারে। বুড়ো লোকটি জোর দিয়েই বলল, অসম্ভব, এই বৃষ্টি থামার নয়। আমি মেঘের রকম দেখেই বলে দিতে পারি যে এই বৃষ্টি সারা রাত চলবে। কাঞ্চনদা আশঙ্কা নিয়ে বলল, সে কি, আমাকে তো আজ যেভাবেই হোক বাড়ি ফিরতেই হবে। এভাবে বৃষ্টি পড়তে থাকলে গাড়ি ড্রাইভ করা মুশকিল হয়ে পড়বে। বুড়ো বলল, এই বৃষ্টি থামার নয়, বৃষ্টির জলে নদী ফুলে উঠবে, মাঠঘাট ভেসে যাবে, পাহাড় ডুবে যাবে। যদি যেতে চান তো এক্ষুনি পালিয়ে যান, সন্ধ্যা ঘনিয়ে রাত হলেই ঝড় উঠবে। ঘুটঘুটে আঁধারে বনভূমি উচ্চস্বরে কান্নায় ফেটে পড়বে। সেই তীব্র বিদ্ঘুটে আওয়াজ সইতে পারবেন না, ভালো চান তো পালিয়ে যান। লোকটির অস্বাভাবিক কথাবার্তা শুনে আমরা সকলে মারাত্মক বিরক্ত বোধ করলাম। কাঞ্চনদা রেগে গিয়ে বলল, তোমার খেয়ালই রাখো তো, বাড়িটা আমরা এই মুহূর্তে থেকেই বাড়াতে নিচ্ছি। বৃষ্টি থামলো কি থামলো না তোমাকে ভাবতে হবে না, শুধু বলো ভাড়ার টাকা কত দিতে হবে, মিটিয়ে দিচ্ছি। নিশ্চিন্তে থাকতে পারো, রাতটা আমরা এখানেই থাকবো। বুড়ো আমাদের দিকে খানিকটা মুখ তুলে তাকাতেই আমি দেখলাম বৃদ্ধের জ্বলে পড়া ভুরুর নিচ থেকে চোখ দুটো শ্যান দৃষ্টি নিয়ে চিকচিক করে উঠেছে। তার দুই চোখে যেন কিসের পিপাসা, তার মনের লালসা যেন দুই চোখের ঝিলিকে ঝরে পড়েছে। ফোকলা দাঁতে তার নীরব হাসি দেখে আমার যেন গা জ্বালা করে উঠল। সে এবার মৃদু সুরে বলল, আচ্ছা রাতে এখানে থাকবেন? যদি থাকতে না পারেন? কাঞ্চনদা বিরক্তি মিশিয়ে নিয়ে বলল, আচ্ছা কেন থাকতে পারবো না, একটু বুঝিয়ে বলবেন? বুড়ো আবার আমতা আমতা করে নিচু গলায় বলল, আসলে বাড়ি পুরনো মালিক আজ রাতে আসবেন। আসলে উনি কোথায় থাকেন সে কথা আমি জানি না। সত্যি কথা বলতে আশেপাশের কেউই জানে না। আমি যবে থেকে আছি এই বাড়িতে দেখছি প্রত্যেক ঝড় বৃষ্টির রাতে তিনি এখানে আসেন। উপরতলার ঘরটা আসলে ওনার জন্য খোলা রাখতে হয়। আর এই কথাটা বলতে চেয়েছিলাম যে মালিকের এখানে আসা কিন্তু আপনাদের জন্য মোটেও সুবিধাজনক নয়। এরকমই এক ঝড় বাদলের রাতে উপরের ঘর এক ভয়ানক কাণ্ড ঘটেছিল। কাঞ্চনদা বলল, কি ঘটেছিল খুলে বলুন। এক দীর্ঘ শ্বাসে টেনে নিয়ে বুড়ো বলতে শুরু করলো, সে এক ভয়ানক রক্তাক্ত কাণ্ড। তখন সন্ধ্যাবেলা মালিক বাড়ি ফিরলেন। ওই সময়ে ঝমঝম করে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। শিকারের পোশাক পরিহিত, তাকে হাতে বন্দুক। থাক, পরের ঘটনা শুনে আপনাদের কাজ নেই। আর সেই সময় থেকে আজ পর্যন্ত এই বাড়ির কেউই ভাড়াতে নেয়নি, এভাবেই পড়ে আছে। আসলে সবার মনে আতঙ্ক। আমি যেমন বিরক্ত হচ্ছিলাম তেমনি হাসি পাচ্ছিল বুড়ো পাগলাটে ধরনের কথাবার্তা শুনে। এরপর আমি একটু হেসে বললাম, পাগল নাকি?
আপনি কি আমাদের পাগল ভাবছেন? তখন থেকে যা তা কথা বলে যাচ্ছেন। আপনি আমাদের ভয় দেখাতে যাচ্ছেন? ওসব বস্তা পচা ফাঁকা কথায় আমরা ভয় পাই না। বুড়ো একটু বিরক্ত হয়ে বলল, তোমরা যখন চাইছো তবে থেকেই দেখো। দেখো, আমি তোমাদের সাবধান করতে চাইছিলাম। আবার বলছি সাবধান। তারপর বুড়ো লাঠি ভর দিয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে অত্যন্ত দ্রুত পদে বাগানের দিকে এগিয়ে যেতে যেতে উধাও হয়ে গেল। তারপর আমরা সবাই সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এসে বারান্দায় দাঁড়ালাম। দোতলার বারান্দা থেকে সামনে চোখ মেলে দেখলে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে গা ছমছম করে উঠল। ঘন কালো মেঘ সম্পূর্ণ আকাশ ছেয়ে ফেলেছে। বৃষ্টিও পড়ছে, আগের তুলনায় বেশি জোরে। প্রবল বৃষ্টি, ঝমঝম শব্দ, ঝড়ের সনসন আওয়াজ বুকের মধ্যে মারাত্মকভাবে ভয়ের সঞ্চার করছে। সন্ধ্যা নেমে আসার আগেই ঘন অন্ধকার। দূরের পাহাড়গুলো আর দেখা যাচ্ছে না। নদীর বুকে ফুঁসে উঠেছে দুরন্ত ঢেউ, তা বুঝিয়ে দিচ্ছে। দুই ধার জল থই থই। বড় গাছগুলো ঝড়ের দাপটে মাতালের মতো ডুলছে। তখন কাঞ্চনদা বলে উঠল, বুড়োর কথাই ঠিক হলো তাহলে। আজ আমি এখানে আটকা পড়ে গেলাম। জেঠুকে আর বাবাকেও বিমর্ষ দেখাচ্ছে, মুখে কিছু বলছে না। আমি কাঞ্চনদাকে বললাম, এছাড়াও আর উপায় কি? এই অবস্থায় তুমি কোথায় বেরোবে? কাঞ্চনদা বলল, রাতে কি খাবি? সারাদিন তো পেটে কিছুই পড়েনি। আমার গলা শুকিয়ে আসছে, বোতলের পানিও শেষ। আমি বললাম, বৃষ্টির পানি খাও। কাঞ্চন দাদা বলল, ঘুমোবি কোথায়? তৎক্ষণাৎ পিছন ফিরতেই হলঘরটার দিকে চোখ পড়ল। ঘরটার সব কটা দরজাই হা করে খোলা, আবছা দেখা যাচ্ছে। বড় সোফা সেটটি, টেবিল আর অনেকগুলো কারুকার্য শোভিত দামি কাঠের চেয়ার। ঘরের দেয়ালে অনেকগুলো পেন্টিং ঝুলানো, আরেকটি বড় আয়না। মেঝেতে খুব সুন্দর কার্পেট পাতা রয়েছে। আমি আশ্চর্য হচ্ছি, এইভাবে এত সুন্দর সাজানো গোছানো বাড়ির দরজা এভাবে খোলা, বাড়িতে কোনো মানুষও দেখা যাচ্ছে না কেন? কাঞ্চনদার মুখটা শুকনো দেখালো, বলল, তাহলে কি বুড়োর কথাই ঠিক? আমি বলে উঠলাম, পাগল নাকি তুমি? ভূতের বাড়ি ভাবছো এটাকে? তবে আমার কি মনে হচ্ছে জানো কাঞ্চনদা, এই বুড়োটাই বোধহয় ভূত। রহস্যজনক মনে হচ্ছে, কিন্তু কিছু ধরতে পারছি না। ভেতরে আমার তালগোল পাকিয়ে যাচ্ছে, অনেক প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে। আমি বললাম, কি বিচিত্র! এই বুড়োর মতো চেহারার মানুষ আমি দুটো দেখিনি। কি ভয়ঙ্কর তার চেহারা! ঠিক সেই সময় হঠাৎ কানে ভেসে এলো অপূর্ব এক কণ্ঠসঙ্গীত। ভালো করে খেয়াল করলাম, হ্যাঁ, কোনো মেয়ে হারমোনিয়ামে সুর তুলে গান গাইছে। তারপর নিশ্চিত হলাম কাঞ্চনদা, জেঠু, বাবা সকলেই সেই সুরের মূর্ছনা শুনতে পাচ্ছে। আশ্চর্য হবার সাথে সাথে সকলের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। এদিকে আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি পড়েই চলছে, সঙ্গে বিদ্যুতের ভয়ানক গর্জন আর ঝলকানি। বাইরের দিকে চোখ মেলে দেখতেই ভয় করছে। জেঠু বলে উঠল, গানের আওয়াজ শুনতে পাচ্ছি, সুরের মাদকতায় আমি আচ্ছন্ন হচ্ছি, কিন্তু কোথা থেকে এই সুর ভেসে আসছে সেটাও তো ভেবে পাচ্ছি না। আমি বললাম, আমিও শুনতে পাচ্ছি। তবে বাবা কিছুই বলল না। কাঞ্চনদা বলল, হলঘরের ভেতর থেকেই গান ভেসে আসছে যতদূর মনে হয়। সঙ্গে মোবাইল আছে, তাই চট করে টর্চ জ্বালালাম। আলো ফেলে সবাই মিলে হলঘরের ভিতরে ঢুকে পড়লাম। অবাক হলাম, দেখলাম ঘরের ভিতরে বসার আসনগুলো সবটাই খালি। সেখানে একটি দামি পিয়ানো রয়েছে, কিন্তু তার সামনে কেউ নেই। কাঞ্চনদা জোর গলায় বলে উঠল, যে গান গাইছে সে নিশ্চয়ই এই ঘরেই কোথাও রয়েছে। আমি বললাম, না, গানের সুরটা অন্য ঘর থেকে ভেসে আসছে। কাঞ্চনদা অস্বস্তি নিয়ে বলল, আরে না, গান এই ঘরেই হচ্ছে। গায়িকা এখানে সশরীরে নাই, যদিও আমি তার উপস্থিতি টের পাচ্ছি। আমার মনে হচ্ছে আমি কোনো হিমঘরে আছি। খুব ঠান্ডা অনুভব করছি। এই ঠান্ডা তেমন ঠান্ডা নয়। এই ঘর জীবন্ত মানুষের ঘর হতেই পারে না। জেঠুকে অস্থির দেখাচ্ছে, বাবা কিছুই বলছে না।
আমরা তড়িঘড়ি সকলে বাইরে বেরিয়ে এলাম। অনুভব করলাম সত্যি ঘরের ভেতরের চাইতে বাইরের দিকটা অনেক গরম, অথচ বাইরে অঝোর বৃষ্টি আর ঝড়ো হাওয়া বইছে। তাহলে কাঞ্চনদার অনুমান মিথ্যে নয়। অবাক হয়ে যখন এর কারণ বোঝার চেষ্টা করছি, ঠিক তেমন সময় খটখট করে একটা নতুন আওয়াজ কানে আসতে শুরু করলো। আর্মিরা বুট পরে যদি ফ্লোরে হাঁটে যেরকম শব্দ হয়, ঠিক তেরকম শব্দ। এ তো সিঁড়ি ডিঙ্গিয়ে উপরে আসছে শব্দটা, কিন্তু এটা তো বুড়োর পায়ের শব্দ নয়। তাহলে কে? কাঞ্চনদা বলে উঠল, বুড়ো নিশ্চয়ই আমাদের মিথ্যা কথা বলেছে। এ বাড়ি খালি হতেই পারে না। বাড়িতে কেউ না থাকলে গান গাইছে কে? আর কেই বা উপরে উঠে আসছে? মোবাইলের টর্চটা জেলে সিঁড়ির নিচের দিকে আলো ফেলে অপেক্ষা করতে থাকলাম যে দেখি কে উপরে উঠে আসছে। একটা সিঁড়ি ভেঙে খট খট আওয়াজ করে উপরে এসে এসে ঘরের দরজার সামনে বুটের শব্দ এসে থেমে গেল। আর যা দেখে আমাদের চক্ষু চড়গাছা হলো তা হচ্ছে, এই বারান্দার দরজা পর্যন্ত এসে শব্দটা বন্ধ হলো। শুধু তাই নয়, তার সঙ্গে একজোড়া হাঁটু পর্যন্ত বুট দরজার সামনে স্থির হয়ে থাকলো, অথচ কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখতে পাচ্ছি না। নিজের চোখে বিশ্বাস হচ্ছে না, বুটজোড়া জীবন্ত মানুষের মতন হেঁটে উপরে এলো কি করে। এমন সময় আমার মন বলে উঠল, নিশ্চয়ই কোনো অদৃশ্য দেহ ওই হাঁটু পর্যন্ত দৃশ্যমান বুটে পরে বারান্দায় উঠে এসে আমাদের মতো অনাহুতদের দেখে থমকে দাঁড়িয়ে পড়েছে। পর মুহূর্তেই আবার মনে হলো, কেউ কোনো ম্যাজিক করছে না তো? কাঞ্চনদা বয়ার্ত সুরে বলে উঠল, এ তো শিকারির বুট। বুড়ো তো বলেছিল যে বৃষ্টির রাতে শিকারির পোশাক পরে বাড়ির মালিক এসেছিল। আজও ঝড় বৃষ্টি, এমন দিনই নাকি ওর মালিক বাড়িতে আসে। আমি কিছু বলার পূর্বেই যেন কোনো ভারী দেহধারী ওজন বহন করে শিকারির বুট জোড়ো ঘর কাঁপিয়ে যেন আমাদের দিকে এগিয়ে আসছে। আমাদের দৃষ্টি স্থির। ভয়ে আতঙ্কে আমাদের হৃৎপিণ্ড স্পষ্ট শোনা যাচ্ছে ধুক 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 ধুক। গলা বুক শুকিয়ে কাঠ। প্রাণটা প্রায় বেরিয়ে যাচ্ছে বলে আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে আমরা পিছুতে থাকলাম পায়ে পায়ে। হলঘরের দ্বিতীয় দরজার সামনে এসে বুটজোড়া আবার থামল কিছুক্ষণের জন্য, তারপর পূর্ণ গতিতে ঢুকে গেল ঘরের ভেতর। তৎক্ষণাৎ থেমে গেল বেসে আসা গান। পটকা ফোটানোর মতো দুবার সাংঘাতিক আওয়াজ হলো, সঙ্গে তীব্র আর্তনাদ। ভেসে এসে মিলিয়ে গিয়ে একটা গঙ্গানির মতো শব্দ শুনতে পেলাম। আমরা অসহায় বোধ করলাম। পাগল প্রায় দিশেহারা হয়ে এক এক লাফে ৩-৪ ধাপ করে সিঁড়ি টপকে যখন নিচে এসে পৌঁছালাম, টর্চে আলো ফেলতেই দেখি সেই বুড়ো সেখানে আমাদের দিক তীক্ষ্ণ দৃষ্টি ফেলে অদ্ভুতভাবে স্থির হয়ে দাঁড়িয়ে বীভৎসভাবে তাকিয়ে রয়েছে। বুড়োর লতপতে দেহ একবারের জন্য যে আমাদের দিকে মুখ তুলে তাকালো। পুটুরে ঢুকে যাওয়া তার কালো চোখ দুটিতে এখন আগুনের গোলা জ্বলছে ধপ ধপ করে। এক ঐতিহাসিক অট্ট হাসিতে ফেটে পড়ল বুড়ো এবং অদ্ভুত খসখস গলায় বলে উঠল, কি বাছারা, মালিকের দেখা পেলে? তা কি কথা হলো তোমাদের সাথে? এখনো বাড়ি ভাড়া নেবার মতলব আছে নাকি? এরপর অট্ট হাসিতে চতুর্দিকে যেন ভূমিকম্প হতে শুরু করলো। ভয়ে আমাদের পা সরছে না। প্রাণপণে ছুটে পালাতে চেষ্টা করলাম। দ্রুত দ্রুত দৌড়াতে দৌড়াতে যখন বাড়ির বাগান পার হয়ে রাস্তায় এসে পৌঁছালাম, তখনও বুড়োর অট্ট হাসির আলোড়ন থামেনি। ওই দিন ওখান থেকে অনেক কষ্টে আমরা সবাই প্রাণ নিয়ে বেঁচে ফিরতে সক্ষম হয়েছিলাম। আদৌ কি ছিল ওই বাড়ির রহস্য, এখনো আমাদের অজানা।